রাজা দিবাকর সিংয়ের রাজ্যে অনেক বছর পর রাজকুমারী মধুলিকার জন্ম হয়েছিল। মধুলিকা একদম চাঁদের টুকরার মতন ছিল। চারিদিকে উৎসব পালন করা হচ্ছিল। পরিলোক থেকে সব পরীরাও এসেছিল। সবাই যেই খাবার খেতে পৌঁছলো, একজন বুড়ো লোক যে আসলে জাদুঘর ছিল জোরে জোরে চিৎকার করে উঠল। ক্রোধে ওর মুখ লাল হয়ে গিয়েছিল। তুমি আমাকে নিমন্ত্রণ না করে অনেক বড় ভুল করেছ রাজন। আমি এই বাচ্চাটাকে অভিশাপ দিচ্ছি। যেই রাজকুমারীকে পেয়ে তোমরা দুজন এত প্রসন্ন, সে তার 18 বছর বয়সে মারা যাবে। রাজা আর রানী পদ্মাবতী চিন্তায় পড়ে গেল। তখনই রানী পরী এগিয়ে আসলো। তুমি কে, আর এমন অভিশাপ কেমন করে দিতে পারো? আমি যা বলে দিয়েছি সেটা হয়েই ছাড়বে। আপনি চিন্তা করবেন না, এই বাচ্চাটাকে আমি পরিলোকে নিয়ে যাচ্ছি। মাঝে মাঝে আপনাদের সঙ্গে দেখা করাতে নিয়ে আসব। যখন ওর বয়স 18 বছর হয়ে যাবে তখন ও পৃথ্বীলোকে এসে পড়বে। পরিলোকে থাকার জন্য ওর ওপরে আয়ুর কোনো প্রভাব পড়বে না। হতে পারে 18 বছরের মধ্যে কোনো না কোনো রাস্তা বেরিয়ে পড়ে। আমি কি বলতে পারি? রানী তো কেঁদে কেঁদে বেহাল হয়ে যাবে। কিন্তু বাচ্চাটার সুরক্ষার জন্য এটাই উচিত হবে। এত বছর পরে আমার জীবনে এই আনন্দের সময়টুকু এসেছিল, এটা কি অনর্থ হয়ে গেল? আপনি একদম চিন্তা করবেন না, আমরা বাচ্চাটাকে আপনার সঙ্গে দেখা করাতে নিয়ে আসব। রানী পদ্মাবতী নিজের বুকের ওপর পাথর রেখে রাজকুমারী মধুলিকাকে পরীর হাতে তুলে দিল। বুড়া জাদুঘর পরীর দিকে রেগে মেগে তাকিয়েছিল। তোমাকে আমি নিজেই দেখে নেব। তুমি আমার সাথে শত্রুতা করেছো না? দেখে নিও এখন তোমার কি হয়। রাজন, এখন আমাদেরকে আজ্ঞা দিন। আপনার কন্যা মধুলিকা আমাদের পরীলোকে সুরক্ষিত থাকবে। এটা বলে পরীরা আকাশে উড়ে গেল। রাজা রানী বসে বসে চিন্তা করছিল। মহারানী, চলুন চোখ মুছে নিন আর অতিথিদেরকে সম্মানের সঙ্গে বিদায় করুন। ওরা যেন এটা জানতে না পারে কি আমরা কত বড় বিপদের সম্মুখীন হয়েছি। না হলে এই খবরটা আমাদের রাজ্যের জন্য উচিত হবে না। আগে হ্যাঁ, ভগবানের ইচ্ছা থাকলে আমাদেরকে দ্বিতীয় সন্তান নিশ্চয় দেবেন। দুজন উঠে অতিথিদের কাছে চলে গেল। ওই সময়ই একজন মহাত্মার আগমন হলো। হে রাজন, আমার ভোজন চাই না, আমার শুধু ভিক্ষা চাই। মহাত্মা মহোদয়, আপনার যা চাই আমি ব্যবস্থা করছি। আপনি আসন গ্রহণ করুন। আমার তাড়া আছে, আগেও যেতে হবে, তাড়াতাড়ি করিয়ে দাও। কিন্তু আপনার মুখমণ্ডলে চিন্তার দাগ কেমন করে? রাজা দিবাকর সিং সমস্ত কথা মহাত্মাকে বলল। হে রাজন, আজকাল জাদুঘররা খুব আতঙ্ক করে রেখেছে। ওনার কথা শুনে ভয়ভীত হয়ে আপনি সঠিক নির্ণয় নিয়েছেন। তখনই রানী পদ্মাবতী চাল, ডাল, আটা, তেল, লবণ, চিনি আর নানান রকমের সবজি নিয়ে উপস্থিত হয়ে গেল। কল্যাণ ভব রানী, আজ থেকে 9 মাস পর আপনার সুন্দর পুত্রের প্রাপ্তি হবে। মহাত্মার ভবিষ্যবাণী শুনে রাজা আর রানী খুব খুশি হলেন। সব অতিথিরা চলে যাওয়ার পর নিজের বিশ্রাম কক্ষে চলে গেল। পরিলোকে নতুন অতিথি আসায় সবাই খুব প্রসন্ন ছিল। কিন্তু তিলোত্তমা পরীর রাজকুমারী মধুলিকাকে পরিলোকে আনাটা একদম সহ্য হলো না। জানি না রানী পরী কি ভাবলো যে পৃথ্বীলোক থেকে এই বাচ্চাটাকে উঠিয়ে আনলো। বাকি সব পরীদের মাঝে বড় হওয়া রাজকুমারী মধুলিকা বড় হয়ে গেল। রানী পদ্মাবতী একজন সুন্দর পুত্র সন্তানের জন্ম দিল। এইবার ওনারা কোনো অনুষ্ঠানের আয়োজন করেনি। একদিন মধুলিকাকে নিয়ে আজ আমি পৃথ্বীলোকে যেতে চাই। নীলমপরী, আপনিও যেতে চান নাকি? হ্যাঁ হ্যাঁ, কেন না? তিলোত্তমা পরী সব শুনে ফেলল। সন্ধে হওয়ার সঙ্গে সঙ্গেই ও পৃথ্বীলোকে আসলো আর সোজা ওই জাদুঘরের কাছে চলে গেল। যবে থেকে ও জানতে পারল কি রানী পরী জাদুঘরের ভয়ে মধুলিকাকে পরিলোকে নিয়ে এসেছে, ও সবসময় তার সঙ্গে দেখা করত। রাজকুমারী মধুলিকা কালকে রাজপ্রাসাদে আসবে। তোমার যদি ইচ্ছা থাকে তাহলে তুমি কালকে রানী পরীর থেকে নিজের শত্রুতা করে নিতে পারো। সেই ওকে পৃথ্বীলোক থেকে পরিলোকে নিয়ে গিয়েছিল। তুমি আমাকে কেন বলছো? নিশ্চয়ই এতে তোমারই কোনো স্বার্থ পূরণ হচ্ছে। কেন না? যতদিন ওই রাজকুমারী আমাদের পরিলোক থেকে যাবে না, ওর সুন্দরতা আমাদের ওপর খুব ভারী পড়বে। সব জায়গায় ওরই সুন্দরতার কথা হয়। আর যদি তুমি আমার কথা শুনতে না চাও তাহলে আমি যাচ্ছি। না না, তুমি রাগ করো না। এটা বলতে বলতে ওই বুড়ো জাদুঘর তিলোত্তমা পরীর কাছে পৌঁছে গেল আর ওর গলায় একটা ফুলের মালা পরিয়ে দিল। তিলোত্তমা পরী কিছু বলতে পারত, ততক্ষণে জাদুঘর ওই সময়ই ওকে ছাগল বানিয়ে দিল ওর জাদুকাঠিটা নিয়ে।
জাদুকাঠি, এই ছাগলটাকে ভেতরে রশি দিয়ে বেঁধে দাও। ঘোড়া যদি ঘাসের সঙ্গে বন্ধুত্ব করে তাহলে কি খাবে? পরীদের থেকেই তো জাদুই শক্তির বৃদ্ধি হয়। হা 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 হা। তাই তো আমরা পরীদেরকে খুঁজতে এদিক ওদিক ঘুরতে থাকি। তিলোত্তমা পরী নিজের কক্ষে একটা কাগজ রানী পরীর উদ্দেশ্যে ছেড়ে এসেছিল, যেখানে ও লিখেছিল কি ও পৃথ্বীলোকে কিছু কাজের জন্যে বড় জাদুঘরের কাছে যাচ্ছে। যদি সময়তে না ফেরে তাহলে যেন ওর সাহায্য করা হয়। বুড়া জাদুঘর তালা লাগিয়ে রাজপ্রাসাদের দিকে এগিয়ে গেল। কেননা রাজমহলের বাইরেই কাল অবধি অপেক্ষা করি, যে এই রানীপরি বাচ্চাটাকে নিয়ে আসবে, আমি বাইরে থেকেই ওদের দুজনকে ধরে ফেলবো। এটা ভেবেই ও রাজপ্রাসাদের বাইরেই বসে থাকলো। কিন্তু গোটা রাত বেরিয়ে গেল, গোটা দিন চলে গেল, রানীপরি আসলো না। ক্লান্ত হয়ে ওই বুড়ো জাদুঘর বের হয়ে নিজের বাড়ির দিকে এগিয়ে গেল। কাগজটা পেয়ে রানীপরি পৃথ্বীলোকে তো এসেছিল, কিন্তু একাই এসেছিল। ও আগেই নিজের ক্রিস্টাল বলে দেখে ফেলেছিল কি তিলোত্তমা পরী কোনো বিপদে পড়ে গেছে। আমাকে সোজা বুড়ো জাদুঘরের কাছেই যেতে হবে। ও জাদুঘরের বাড়িতে পৌঁছলো তো দরজা বাইরে থেকে বন্ধ ছিল। কিন্তু ছাগলের আওয়াজ শুনেই ওর কিছু সন্দেহ হলো। তো রানীপরি পেছন দিকের দরজায় গিয়ে জানলা দিয়ে ওই জাদুঘরের ঘরের ভেতর ঢুকে গেল। তিলোত্তমা পরীকে ছাগল হয়ে থাকা দেখার সঙ্গে সঙ্গেই ও বুঝে গেল, ওহো তিলোত্তমা, এটা কি করলে তুমি? কেমন করে পড়ে গেলে এই দুষ্ট জাদুঘরের হাতে তুমি? রানীপরি, আমাকে ফিরিয়ে নিন। ওই জাদুঘর আমাকে মেরে ফেলবে। যেমন করে হোক এখান থেকে বের করে নিন, আমি কিছু করছি। ওই সময় বুড়ো জাদুঘরের আসার আওয়াজ শুনে রানীপরি একটা কোনায় গিয়ে দাঁড়িয়ে পড়ল। বুড়া জাদুঘর আসলো আর ছাগল হয়ে যাওয়া তিলোত্তমা পরীর রশি ধরে বাইরে আসতে লাগলো। তখনই রানীপরি নিজের জাদুকাঠিটা ঘোরালো। জাদুকাঠিটা ঘোরানোর সঙ্গে সঙ্গেই জাদুঘর নড়ে চড়ে পড়ে গেল আর ছাগলের রশিটা ওর হাত থেকে ছাড়িয়ে গেল। তিলোত্তমা, বাইরে এসে পড়ো আর পূর্ব দিকে দৌড়াও। তিলোত্তমা তৎক্ষণাৎ পূর্ব দিকে দৌড়লো, কিন্তু বুড়ো জাদুঘর আবার উঠে ওর পেছন পেছন দৌড়তে লাগলো। রানীপরি একটা গাছের উপরে বসে পড়ল। ও নিজের জাদুকাঠি ঘোরালো আর তিলোত্তমা পরীকে তৎক্ষণাৎ পরী বানিয়ে দিল। উড়ে উড়ে রানীর কাছে আসার সময়, ওহো রানীপরি, আপনার অনেক অনেক ধন্যবাদ আমার প্রাণ বাঁচানোর জন্যে। রানীপরি, যার তুমি সাহায্য করছো, ও নিজে তোমার ব্যাপারে খবর দেওয়ার জন্যে আমার কাছে এসেছিল। আমি তাই ওকে ছাগল বানিয়ে দিয়েছি। ওটা আমাদের নিজেদের মধ্যে কথা, তোমার কিছু বলার প্রয়োজন নেই। তুমি যাও আর গিয়ে নিজের কাজ করো। আমি তোমাদের দুজনকে দেখে নেব। আমি পরীদেরকে নিজের বশেও নিতে পারি। এটা বলে ও নিজের গামছায় বেঁধে রাখা চালের দানা বের করার জন্যে মাটিতে বসেছিলই কি রানীপরি জাদুকাঠি ঘোরালো। এই বুড়ো জাদুঘরের থেকে ওর সমস্ত জাদুই শক্তি কেড়ে নাও। ও ওইসবের দুর্ব্যবহার করছে। রানীপরির এটা বলার সঙ্গে সঙ্গে বুড়া জাদুঘর একদম নিষ্ক্রিয় হয়ে গেল। কিছুক্ষণ পর, রানীপরি, আমাকে ক্ষমা করে দাও। আমি আর এরকম ভুল কোনোদিনও করব না। অনেক কষ্ট করে আমি এই সব জাদুই শক্তি উপলব্ধি করেছি। এখন তুমি সাধারণ জীবন কাটাও। বুড়ো হয়ে গেছো, বিশ্রাম নাও। এটা বলে পরীরা আকাশে উড়ে গেল। পরীলোক পৌঁছিয়ে, রানীপরি, আমাকে ক্ষমা করে দিন। আমি খুব স্বার্থপর হয়ে গিয়েছিলাম। রানীপরি তিলোত্তমা পরীকে ক্ষমা করে দিল আর পরদিনই রাজকুমারী মধুলিকাকে নিয়ে রাজা দিমাকর সিংয়ের কাছে চলে গেল। রাজপ্রাসাদে আনন্দ ছড়িয়ে গেল। কিছুক্ষণ পর রানীপরি রাজকুমারী মধুলিকাকে নিয়ে পরীলোক চলে আসলো।